বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আলোচনা করব একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের লেকচার 2 নিয়ে। লেকচার 2 এর অধীনে প্রথম প্রশ্ন 5, নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। তাহলে আমাদের এখানে যে সমীকরণ জোটটা আছে এই সমীকরণ জোটের সমাধান করতে হবে। তাহলে সমীকরণ জোটটা কি? 2x1 প্লাস x2 মাইনাস 2x3 ইকুয়াল 10। আর একটা হচ্ছে সমীকরণ 3x1 প্লাস 2x2 প্লাস 2x3 ইকুয়াল 1। আর একটা সমীকরণ হচ্ছে 5x1 প্লাস 4x2 প্লাস 3x3 ইকুয়াল 4। তাহলে এখানে তিনটা সমীকরণ নিয়ে একটা সমীকরণ জোট দেওয়া হয়েছে এবং এই সমীকরণ জোটের কি করতে বলছে? সমাধান করতে বলছে। তার মানে এখান থেকে আমাদের x1 এর মান বের করতে হবে, x2 এর মান বের করতে হবে এবং x3 এর মান কেমন হবে সেটা বের করতে হবে। তাহলে এটা করার জন্য আমাদের প্রথমে এই সমীকরণ জোটটাকে ইচালন আকারে প্রকাশ করতে হবে। তারপরে এই সমীকরণ জোটের যে সমাধান প্রক্রিয়া আছে সেই সমাধান প্রক্রিয়া অবলম্বন করে যথাক্রমে x1, x2, x3 এর মান বের করতে হবে। তাহলে চলুন আমরা সমাধানটা দেখি। তাহলে সলিউশন, প্রদত্ত সমীকরণ জোটটা আমরা লিখে নিলাম। লেখার পরে এখন এইটাকে আমরা ইচলন আকারে প্রকাশ করব। তাহলে ইচলন আকারে প্রকাশ করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করবে, এখানে প্রথম যে লাইনটা আছে অথবা প্রথম যে সমীকরণটা আছে সেটা ঠিক রেখে দ্বিতীয় লাইন বা দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদানকে 0 বানাবো এবং তৃতীয় লাইন বা তৃতীয় সমীকরণের প্রথম দুইটা উপাদানকে 0 বানাবো। 0 বানালে যে প্যাটার্নটা আসবে বা যে আকারটা আসবে সেটাই হচ্ছে আমার এই যে প্রদত্ত সমীকরণ জোটটা, এই প্রদত্ত সমীকরণ জোটের কি? ইচলন আকার। এই যে প্রদত্ত সমীকরণ জোটের ইচলন আকার। এখন এটাকে 0 বানাতে, এটাকে 0 বানাতে, এটাকে 0 বানাতে আমাদের যা যা করতে হবে সেই কাজগুলো করতে হবে। অথবা আপনি এভাবেও চিন্তা করতে পারেন, প্রথম কলামের প্রথম উপাদান ঠিক রেখে পরের দুইটা উপাদানকে কি? 0 বানানো। দ্বিতীয় কলামের ক্ষেত্রে প্রথম দুইটা উপাদানকে ঠিক রেখে পরের যে উপাদানটা আসে সেটা 0 বানানো। এবং তৃতীয় কলামের ক্ষেত্রে কি থাকবে? সবগুলো অশূন্য উপাদান হবে, শূন্য উপাদান হতে পারবে না। ঠিক আছে? আপনি যেভাবে চিন্তা করেন। তো সেটার জন্য আমরা যে কাজটা করব, দেখুন এখানে এই যে L2 প্রাইম, কারণ এইখানে L2 প্রাইম বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এই যে লাইন 2, এটা হচ্ছে লাইন 1, এটা হচ্ছে লাইন 2, এটা হচ্ছে লাইন 3। তাহলে এখানে লাইন 2 আমরা পরিবর্তন করব। কেন পরিবর্তন করব? কারণ লাইন 2 এর এই যে প্রথম উপাদানটাকে কি বানাবো? 0 বানাবো, কেননা আমরা ইচলন আকারে প্রকাশ করতেছি। এখন এই উপাদানটাকে 0 বানানোর জন্য আমাদের কি করতে হবে? এই উপাদানটাকে 0 বানানোর জন্য আমাদের ফার্স্টে দ্বিতীয় লাইনকে কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখুন দ্বিতীয় লাইনকে আমরা 2 দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে? 3 দুগুণে 6, 6x1 প্লাস এটা কি হবে? প্লাস 4x2, তারপরে প্লাস এখানে কি হবে? 2 দুগুণে 4 অর্থাৎ 4x3 ইকুয়াল, এখানে 1কে 2 দ্বারা গুণ করলে 2 হবে। তাহলে দ্বিতীয় লাইনকে আমরা কি করলাম? 2 দ্বারা গুণ করলাম, এটা আসলো। এরপরে আমরা প্রথম লাইনকে 3 দ্বারা গুণ করব। তাহলে প্রথম লাইন কত আছে? 2x1 আছে প্রথম উপাদান। তাহলে এটাকে 3 দ্বারা গুণ করলে কি হবে? 6x1, তারপরে প্লাস এটাকে 3 দ্বারা গুণ করলে কি হবে? 3x2 মাইনাস এটাকে 3 দ্বারা গুণ করলে কি হবে? 6x3 ইকুয়াল কত? এটাকে 3 দ্বারা গুণ করলে হবে 30। তো তারপরে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে এটার চিহ্ন পরিবর্তন হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস। তাহলে এটা কাটা যায়। তো এখানে কি হবে? x2, তারপরে প্লাস এখানে কি হবে? 10x3, আর এইখানে কি হবে? মাইনাস 28। দেখুন আমাদের কিন্তু সেই টার্মটাই এসেছে, এই যে দেখুন। তাহলে এইটা কিন্তু আমাদের এখানে প্রথম উপাদান অলরেডি কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। তাহলে 0 প্লাস x2 প্লাস 10x3 ইকুয়াল মাইনাস 28, এই যে দেখুন। তাহলে আমরা কিন্তু দ্বিতীয় লাইনের প্রথম উপাদানকে কিন্তু 0 বানালাম। তো
তারপরের টার্গেট কি? তারপরের টার্গেট হচ্ছে তৃতীয় লাইনের প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানকে জিরো বানানো। তাহলে আমরা প্রথম উপাদানকে আগে জিরো বানাই। তাহলে প্রথম উপাদানকে জিরো বানানোর জন্য আমরা কিভাবে পরিবর্তন করেছি? এখানে প্রথমে তৃতীয় লাইনকে 2 দ্বারা গুণ করেছি। তাহলে এই তৃতীয় লাইনকে 2 দ্বারা গুণ করলে কি হবে দেখুন। তাহলে 5 দুগুণে কত? 10 x1 প্লাস 4 দুগুণে কত? 8 x2, তারপরে প্লাস 3 দুগুণে কত? 6 6x3 ইকুয়াল 4 দুগুণে কত? 8। এরপরে আমরা প্রথম লাইনকে কত দ্বারা গুণ করব? 5 দ্বারা। তাহলে প্রথম লাইনকে যদি 5 দ্বারা গুণ করি তাহলে কি হবে? 5 দুগুণে 10 x1 প্লাস 5 x2 অর্থাৎ 5x2 মাইনাস 5 দুগুণে 10 x3 ইকুয়াল 5 10 50। তো তারপরে আমরা কি করব? বিয়োগ করব এই দুটাকে। বিয়োগ করলে কি হবে দেখুন, মাইনাস এটা প্লাস, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। তাহলে এটা কাটা যায়, তাহলে এখানে কি হবে? 0। আর এইখানে আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে? প্লাস 3x2, তারপরে এখানে কি হবে? প্লাস 16x3 ইকুয়াল এখানে কি হবে? মাইনাস 42। তাহলে দেখুন এই যে আমরা কিন্তু L3' অর্থাৎ তৃতীয় লাইনকে পরিবর্তন করে কি পেয়েছি? 0 প্লাস 3x2 প্লাস 16x3 ইকুয়াল মাইনাস 42। এটা কিভাবে পরিবর্তন করেছি? তৃতীয় লাইনকে 2 দ্বারা গুণ করেছি এবং প্রথম লাইনকে 5 দ্বারা গুণ করে বিয়োগ করেছি। তখন আমাদের এইখানে তৃতীয় লাইনের প্রথম উপাদান কি হলো? 0 হলো। তাহলে কিন্তু আমাদের প্রদত্ত সমীকরণ জোট এখনও ইচলন আকার হয়নি। কেন হয়নি? কারণ এই যে এখানে 0 বানাতে হবে, তো এটার জন্য আমাদের আবার কাজ করতে হবে। তাহলে আমরা প্রথম লাইনটা লিখে নিলাম 2x1 প্লাস x2 মাইনাস 2x3 ইকুয়াল কি? 10। দ্বিতীয় লাইনটা কি আমাদের? 0 প্লাস x2 প্লাস 10x3 ইকুয়াল মাইনাস 28। এখন আমাদের টার্গেট হচ্ছে এটাকে 0 বানানো। এটার জন্য আমাদের কি করতে হবে? এই যে L3 থেকে আমরা L2কে 3 দ্বারা গুণ করে বিয়োগ করব। তাহলে দেখুন আমরা ফার্স্টে L3টা লিখে নেই। তাহলে আমার L3 কি আছে? 0 প্লাস 3x2 প্লাস 16x3 ইকুয়াল কত? মাইনাস 42। তো এখন এখানে আমরা কি করব? 3 দ্বারা দ্বিতীয় লাইনকে গুণ করে নিব। তাহলে দ্বিতীয় লাইনে কি আছে? এই যেটা। তাহলে 0 প্লাস 3 দ্বারা গুণ করলে এখানে কি হবে? 3x2 প্লাস 3 দ্বারা গুণ করলে 3 দশম 30x3, এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কি হবে? মাইনাস 3 আটা 24 4 হাতে 2, 3 দুগুণে 6 আর 2 8। তাহলে দেখুন আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে এখানে চিহ্ন পরিবর্তন হবে, নিচের চিহ্নগুলো, তাই না? তাহলে এখানে 0 0ই থাকবে আর এটা কাটা যাবে, তার মানে 0 প্লাস 0। তারপরে এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? মাইনাস 14x3 ইকুয়াল, তাহলে এখানে কি হবে? প্লাস 42। তাহলে দেখুন আমাদের কিন্তু এই জিনিসটাই এসেছে, 0 প্লাস 0 মাইনাস 14x3 ইকুয়াল 42। তাহলে এখন এই যে ফরম্যাটটা এসেছে বা এই আকারটা যে এসেছে, এই আকারটা কিন্তু আমার প্রদত্ত যে সমীকরণ জোটটা ছিল কোশ্চেনে দেওয়া, সেই সমীকরণ জোটের ইচালন আকার। তাহলে সিমিলার টু আমরা কি লিখতে পারি? সিমিলার টু লিখতে পারি 2x1 প্লাস x2 মাইনাস 2x3 ইকুয়াল 10। আর এখানে কি এসেছে? x2 প্লাস 10x3 ইকুয়াল মাইনাস 28। আর তৃতীয় লাইনে কি এসেছে? মাইনাস 14x3 ইকুয়াল 42। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। আর এই 1 নং সমীকরণ জোটটাই হচ্ছে প্রদত্ত সমীকরণ জোটের, অর্থাৎ আমার কোশ্চেনে যে সমীকরণ জোটটা দেওয়া আছে সেই সমীকরণ জোটের ইচালন আকার। তাহলে দেখুন এখানে এক প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার এবং উহার সমতুল্য। একের 3টি সমীকরণে 3টি চলক বিদ্যমান। আমার যে ইচালন আকার যেটা এসেছে সেটা সমীকরণ কয়টা? 3টা। একটা সমীকরণ, 2টা সমীকরণ, 3টা সমীকরণ। আর এই 3টা সমীকরণে চলক আছে কয়টা? চলকও কিন্তু 3টা, x1 x2 x3। চলক কয়টা? 3টা। এই কথাটাই আমরা এখানে লিখেছি, একে 3টি সমীকরণে 3টি চলক বিদ্যমান। আর ইচালন আকারে প্রদত্ত সমীকরণ জোট থেকে আমরা যে ইচালন আকার প্রকাশ করব, সেইখানে ইচালন আকারে সমীকরণ যে কয়টা থাকে সেই কয়টা যদি চলকও থাকে
তাহলে সেই প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান থাকে। আবারও বলছি, আমার প্রদত্ত সমীকরণ জোটটা কি ছিল? এই যে প্রদত্ত সমীকরণ জোটটা কিন্তু এইটা ছিল। এখানে 3টা সমীকরণ ছিল প্রদত্ত সমীকরণ জোটে। আমরা যে ইচলন আকারটা পেয়েছি সেটা কি পেয়েছি? 2x1 প্লাস x2 মাইনাস 2x3 ইকুয়াল কত? 10। আর দ্বিতীয় ইকুয়েশন কি? x2 প্লাস 10x3 ইকুয়াল কত? মাইনাস 28। আর তৃতীয় যে সমীকরণটা পেয়েছি সেটা হচ্ছে 14x3 ইকুয়াল 42। তাহলে দেখুন, এইটা কিন্তু হচ্ছে আমার প্রদত্ত সমীকরণ জোটের ইচলন আকার। তাহলে প্রদত্ত সমীকরণ জোটে আমার সমীকরণ কয়টা ছিল? 3টা। ইচলন আকারেও সমীকরণ কয়টা? 3টা। তাহলে ইচলন আকারের সমীকরণ 3টা, আর চলক কয়টা? চলকও কিন্তু 3টা, x1 x2 x3। তাহলে প্রদত্ত সমীকরণ জোটকে আমরা ইচলন আকারে প্রকাশ করার পরে যদি সমীকরণ এবং চলক সংখ্যা যদি সমান হয়, তখন সেই সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান থাকে। ঠিক আছে? তাহলে প্রদত্ত সমীকরণ জোটের কি সমাধান বিদ্যমান থাকে? একক সমাধান, অর্থাৎ চলকের একটা সমাধান আসবে। যেমন x1 এর একটা মান আসবে, x2 এর একটা মান আসবে, x3 এর একটা মান আসবে। ঠিক আছে? এখানে আবার জিরো মনে করেন না, এটা জাস্ট মান বোঝানোর জন্য আমি এটা দিয়েছি আর কি। তাহলে সেই কথাটাই আমরা এখানে লিখেছি যে প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান। কেন? এখানে ইচলন আকারে 3টা সমীকরণ এবং 3টা চলক বিদ্যমান। সমীকরণ এবং চলক সংখ্যা সমান হলে প্রদত্ত সমীকরণ জোটের কি সমাধান বিদ্যমান থাকে? একক সমাধান বিদ্যমান থাকে। তাহলে আমরা সেই একক সমাধান বের করব। তাহলে এখন 1-এর তৃতীয় সমীকরণ হতে পাই। তাহলে এইখানে যে আমাদের প্রদত্ত সমীকরণ জোটের ইচলন আকারটাকে আমরা কি ধরেছি? 1 ধরেছি। তাহলে 1-এর তৃতীয় সমীকরণ কোনটা? এটা। তাহলে এটাই লিখেছি। এখন 1-এর তৃতীয় সমীকরণ হতে পাই মাইনাস 14x3 ইকুয়াল কি? 42। তাহলে x3 সমান কি হবে? -3। কেন? আমরা উভয় পক্ষকে 14 দ্বারা কি করেছি? ভাগ করেছি। তাহলে 14 দ্বারা ভাগ করলে এখানে কি হবে? -x3, আর এখানে কি হবে? 3। তাহলে উভয় পক্ষে যদি -1 দ্বারা গুণ করি তাহলে x3 সমান কি হবে? -3। তাহলে x3 মান কত আসছে? -3। তাহলে -3 কি? একটা সাংখ্যিক মান। তাহলে x3-র কি একক সমাধান বিদ্যমান কিনা? অর্থাৎ x3-র একটা মানই বিদ্যমান। সেটা কত? -3। এই অঙ্কটার জন্য। এরপরে আমাদের 1 নংয়ে দ্বিতীয় সমীকরণটা কি ছিল? দ্বিতীয় সমীকরণটা ছিল এরকমের, x2 প্লাস 10x3 সমান কি? -28। তাহলে x2 প্লাস 10x3-এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা কত? -3 বসিয়ে দিলাম ইকুয়াল -28। তাহলে x2 সমান কি? প্লাজে মাইনাসে -30 ইকুয়াল -28। তো আমরা পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসলাম 30-কে। তাহলে x2 সমান কি হবে? 30 - 28। তাহলে x2 সমান কি? 2। তাহলে আমরা x2-র মানও কিন্তু একটা সমাধান পেয়েছি, অর্থাৎ একক সমাধান। তো x2-র মান পেলাম হচ্ছে 2, আর x3-র মান হচ্ছে -3। এখন প্রথম সমীকরণ থেকে আমরা x1-এর মানটা বের করব। তাহলে প্রথম সমীকরণ হতে পাই, প্রথম সমীকরণটা কি ছিল সেটা লিখে নিলাম, 2x1 প্লাস x2 মাইনাস 2x3 ইকুয়াল কি? 10। তাহলে 2x1 প্লাস 2, আমরা এই যে x2-র মানটা বসলাম, কারণ x2-র মানটা কিন্তু আমরা মাত্রই বের করলাম, সেটা কত? 2। তারপরে -2 ইন্টু x3-র মান কিন্তু আমরা তৃতীয় সমীকরণ থেকে বের করেছি, সেটা কত? -3 ইকুয়াল কত? 10। তাহলে 2x1 প্লাস 2 মাইনাসে কি? প্লাস 3 গুণে কত? 6, 6 ইকুয়াল কি? 10। তো তারপরে 2x1 6 2 কত? 8 প্লাস 8 ইকুয়াল 10। তাহলে 2x1 সমান কি হবে? 10 - 8। এই 8টাকে আমরা পক্ষান্তর করে ডান পক্ষে নিয়ে আসলাম। তাহলে 2x1 সমান কি? 2। তাহলে উভয় পক্ষে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে x1 সমান কত আসবে? 1। তাহলে দেখুন এখানে x1-এর মান এসেছে 1, x2-র মান এসেছে 2, x3-এর মান এসেছে কত? -3। একটা সমাধান করে এসেছে। সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের নির্ণয় সমাধান x1, x2, x3 সমান 1, 2, -3। এটাই অ্যান্সার। তো আশা করি প্রশ্ন 5 আপনাদের ক্লিয়ার। এরপরে প্রশ্ন 6, নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। তাহলে আমার এখানে সমীকরণ জোটটা কি আছে? সমীকরণ জোট হচ্ছে x1 প্লাস 2x2 প্লাস 3x3 ইকুয়াল কত? 4। দ্বিতীয় সমীকরণটা কি আছে? 2x1 প্লাস 5x2 প্লাস 3x3 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 5। তারপরে তৃতীয় সমীকরণ কি? x1 প্লাস 0
প্লাস 8x3 ইকুয়াল কত 9। তাহলে এটাও কিন্তু প্রশ্ন 5-এর মতোই আমাদের করতে হবে। ফার্স্টে হচ্ছে আমাদের কি করতে হবে, প্রথম সমীকরণটা আমরা ঠিক রেখে দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদানকে 0 বানানো এবং তৃতীয় সমীকরণের প্রথম উপাদান 0 এবং দ্বিতীয় উপাদান 0। তাহলে দ্বিতীয় উপাদান অলরেডি 0 আছে আমাদের, তাহলে আমাদের এইখানে দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদানকে 0 বানানো এবং তৃতীয় সমীকরণের প্রথম উপাদানকে যদি 0 বানাতে পারি তাহলে সেটাই হবে হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার। তার মানে প্রশ্ন 6ও কিন্তু প্রশ্ন 5-এর মতোই একই নিয়মে করতে হবে। চলুন তাহলে আমরা সমাধানটা দেখি। সলিউশন, প্রদত্ত সমীকরণ জোটটা আমরা লিখে নিলাম। লেখার পরে এখন আমাদের টার্গেট কি দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদানকে 0 বানানো। তাহলে দেখুন আমরা কিভাবে 0 বানিয়েছি, L2 প্রাইম। L2 প্রাইম মানে হচ্ছে দ্বিতীয় লাইনের পরিবর্তিত রূপ। সেটা কিভাবে আমরা পেয়েছি, L2 - 2 L1। তাহলে L2 আমার কি আছে, L2 হচ্ছে 2x1 প্লাস 5x2 প্লাস 3x3 ইকুয়াল কত 5। এরপরে আমরা প্রথম লাইনকে 2 দ্বারা গুণ করব। তাহলে প্রথম লাইনকে 2 দ্বারা গুণ করলে কি হবে, 2x1 প্লাস 4x2 প্লাস 3 দুগুণে 6 6x3 ইকুয়াল 4 দুগুণে কত 8 করে আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমরা দ্বিতীয় লাইনের পরিবর্তিত রূপ পাবো। তাহলে আমরা বিয়োগ করলে এই নিচের চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এটা কাটা যাবে, তার মানে এখানে 0 আর এখানে কি হবে প্লাস x2, এখানে কি হবে মাইনাস 3x3, এখানে কি হবে মাইনাস 3। তাহলে দেখুন এই জিনিসটাই কিন্তু আমাদের এখানে এসেছে 0 প্লাস x2 মাইনাস 3x3 ইকুয়াল কি -3। ঠিক আছে, তো তারপরে আমরা এই উপাদানটাকে 0 বানাবো। কোন উপাদানটাকে, তৃতীয় লাইনের প্রথম উপাদানকে। তাহলে L3 প্রাইম সমান কি L3 মাইনাস L1, অর্থাৎ L3 থেকে আমরা L1টা বিয়োগ করলে আমাদের এই প্রথম উপাদানটা 0 হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে 0 - 2x2 প্লাস 5x3 ইকুয়াল কি 5। আপনারা একটু রাফ করে নেবেন একই প্রসেসে। তো তাহলে আমাদের কিন্তু ইচালন আকার হলো না, এটা কিন্তু এখানে প্রদত্ত সমীকরণ জোটে 0 ছিল, কিন্তু আমরা যখন এই উপাদানটাকে 0 বানাতে চাইলাম বা 0 বানানোর জন্য কাজ করলাম, সেক্ষেত্রে এটা 0 হলো। বাট এখানে যে 0 উপাদান ছিল সেটা কিন্তু 0 উপাদান নাই, এখানে কিন্তু অশূন্য উপাদান চলে আসছে। সেটা কি -2x2। তাহলে এটাকে 0 বানাতে হবে, সেটার জন্য আবার কাজ করতে হবে। তাহলে সেটার জন্য আমরা কি করব, দেখুন এই যে করেছি L3 প্রাইম, অর্থাৎ এই যে লাইন 3কে পরিবর্তন করব দ্বিতীয় উপাদানকে 0 বানানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যে তৃতীয় লাইনটা আছে সেই তৃতীয় লাইনের সাথে যোগ করব কাকে, L2কে 2 দ্বারা গুণ করে। তাহলে L2 আমার কি আছে, এই যে এটা, এই L2-র সাথে 2 দ্বারা গুণ করে আমরা কি করব, তৃতীয় লাইন এবং দ্বিতীয় লাইনকে 2 দ্বারা গুণ করে যোগ করব। যোগ করলে আমাদের এই যে এই টার্মটা আসে 0 প্লাস 0 মাইনাস x3 সমান কি -1। তো তাহলে সিমিলার টু x1 প্লাস 2x2 প্লাস 3x3 সমান কি 4, x2 মাইনাস 3x3 সমান কি -3 আর মাইনাস x3 সমান কি -1। তাহলে এই যে আকারটা, এই আকারটাই হচ্ছে আমার প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার। এটাকে আমরা 1 নং ধরলাম। তো এখন একের প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার, এক হচ্ছে প্রদত্ত যে সমীকরণ জোটটা ছিল সেই সমীকরণ জোটের ইচালন আকার, এবং এই যে আকারটা এটা একের সমতুল্য। তাহলে একে কয়টা সমীকরণ বিদ্যমান, 1 2 3টা সমীকরণ বিদ্যমান। চলক আছে কয়টা, 3টা, x1 x2 x3। তাহলে যেহেতু 3টা সমীকরণ এবং 3টা চলক বিদ্যমান, তাহলে সমীকরণ সংখ্যা এবং চলক সংখ্যা কি ইচালন আকারে সমান। সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের কি সমাধান বিদ্যমান থাকবে, একক সমাধান বিদ্যমান থাকবে। তো এখন একের তৃতীয় সমীকরণ হতে পাই, তাহলে একক সমাধানগুলো আমরা বের করব, অর্থাৎ x1 x2 x3 এর মানটা বের করব। তাহলে তৃতীয় সমীকরণটা কি -x3 সমান কি -1, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে x3 সমান কত আসবে 1। তো তারপরে আবার দ্বিতীয় সমীকরণ হতে পাই, তাহলে দ্বিতীয় সমীকরণটা আমার কি x2 - 3x3 সমান কি -3, সেটা লিখলাম। লেখার পরে এখানে x3 এর মানটা বসিয়ে দিলাম। তাহলে x2 - 3 ইন্টু x3 মান কত পেয়েছি 1 ইকুয়াল কত -3। তাহলে x2 সমান কি হবে, এখানে -3 আছে, তারপরে 3 1 3, তাহলে -3কে যদি এপাশে নিয়ে আসি, ডান পক্ষে নিয়ে আসি, তাহলে কি হবে +3। তাহলে এটা কাটা যাবে, x2 সমান কি আসলো 0।
তো তারপরে প্রথম সমীকরণ হতে পাই, প্রথম সমীকরণ কি x1 প্লাস 2x2 প্লাস 3x3 ইকুয়াল কি 4। তো এখানে আমরা x2 মান পেয়েছি, x3 মান পেয়েছি, সেটা বসিয়ে দিব। তাহলে x1 প্লাস 2 ইন্টু x2 মান কত পেয়েছি 0 প্লাস 3 ইন্টু x3 মান কত পেয়েছি 1 ইকুয়াল কত 4। তাহলে এইখানে দুই ধারা যদি 0কে গুণ করি তাহলে 2 0 0 0 আসবে। তাহলে x1 প্লাস কি 3 ইকুয়াল কি 4। তাহলে x1 সমান কি 4 মাইনাস 3, আর 4 মাইনাস 3 মানে হচ্ছে 1। তাহলে x1 সমান আমার কত আসলো 1 আসলো। তাহলে প্রদত্ত সমীকরণ জোটের নির্ণয় সমাধান কি, নির্ণয় সমাধান x1 সমান হচ্ছে 1, x2 হচ্ছে 0 এবং x3 হচ্ছে 1। তো আশা করি প্রশ্ন 6ও আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরে প্রশ্ন 7, নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। তাহলে এখানেও কিন্তু আমার যে সমীকরণ জোটটা দেওয়া আছে সেই সমীকরণ জোটের সমীকরণ হচ্ছে কয়টা 3টা। তাহলে এই জোটের সমাধান করতে হবে, যেটা আমরা প্রশ্ন 5 এবং প্রশ্ন 6 যেভাবে করেছি প্রশ্ন 7ও সেভাবে করতে হবে। প্রশ্ন 7 কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে সলিউশন প্রদত্ত সমীকরণ জোট, এটা আমরা লিখে নিলাম। তো তারপরে এটাকে ইচালন আকারে প্রকাশ করার জন্য এখানে দ্বিতীয় লাইন, প্রথম লাইন ঠিক রেখে দ্বিতীয় লাইনে প্রথম উপাদানকে 0 বানাতে হবে এবং তৃতীয় লাইনের প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানকে 0 বানাতে হবে। তাহলে 0 বানানোর জন্য আমাদের যা যা করা দরকার সেই কাজগুলো প্রশ্ন 5 এবং প্রশ্ন 6 আমরা যে কাজগুলো যেভাবে করেছি সেম ওয়েতে আমরা সেই কাজগুলো করব। সেই ক্ষেত্রে আমাদের ইচলন আকারটা আসছে কি 2x মাইনাস 3y প্লাস 4z সমান কত 2, আর একটা আসছে কি 17y মাইনাস 22z ইকুয়াল 24, আর একটা কি এসেছে 220z ইকুয়াল মাইনাস 257। তাহলে এই যে আকারটা, এই আকারটা কিন্তু হচ্ছে প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার। সেটাকে আমরা কি ধরে নিলাম 1 নং সমীকরণ ধরে নিলাম। তাহলে একে প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার, এক হচ্ছে প্রদত্ত যে সমীকরণ জোটটা ছিল সেটার ইচালন আকার এবং উহার সমতুল্য। যেহেতু একের 3 চলকের 3টা সমীকরণ বিদ্যমান, চলক কয়টা এখানে 3টা x y z, আর সমীকরণ কয়টা 3টা। যেহেতু ইচালন আকারে সমীকরণ সংখ্যা এবং চলকের সংখ্যা সমান, সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান। তাহলে সেই একক সমাধানগুলো আমরা বের করব। তাহলে একের তৃতীয় সমীকরণ হতে পাই, তৃতীয় সমীকরণ কি 220 z ইকুয়াল মাইনাস 257। তাহলে z সমান কি হবে, z সমান হবে মাইনাস 257 ডিভাইডেড বাই 220। এই যে দেখুন z সমান সেটাই আমরা লিখেছি মাইনাস 257 ডিভাইডেড বাই 220। তো তারপরে দ্বিতীয় সমীকরণ হতে পাই, দ্বিতীয় সমীকরণটা আমরা লিখে নিলাম। লেখার পরে এখানে আমরা জেডের যে মানটা পেয়েছি সেই জেডের মানটা বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে বাকি ক্যালকুলেশনগুলো আপনারা কিন্তু শীট দিকেই করতে পারবেন। তাহলে ওয়াইয়ের মান কত আসলো, ওয়াইয়ের মান আসলো মাইনাস 1 ডিভাইডেড বাই 10। তো সেম ওয়েতে প্রথম সমীকরণে আমরা ওয়াই এবং জেডের যে মানটা পেয়েছি সেই মান বসিয়ে এক্স এর মান বের করব। তাহলে প্রথম সমীকরণটা কি ছিল এই চলন আকারে আমাদের 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল কি 2। তাহলে এখানেও আমরা ওয়াই এবং জেডের মান বসিয়ে ক্যালকুলেশন করলে এক্স এর মান পাবো। তাহলে এক্স এর মান কত আসলো, এক্স এর মান আসলো 701 ডিভাইডেড বাই 220। তাহলে প্রদত্ত সমীকরণ জোটের নির্ণয় সমাধান এক্স এর ভ্যালু হচ্ছে 701 ডিভাইডেড বাই 220 কমা ওয়াইয়ের মান আসছে কত মাইনাস 1 ডিভাইডেড বাই 10 এবং জেডের মান আসছে কত মাইনাস 257 ডিভাইডেড বাই 220। এটাই অ্যান্সার। তো আশা করি প্রশ্ন 7 আপনাদের ক্লিয়ার। এরপরে প্রশ্ন 8, নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। তাহলে প্রশ্ন 5 থেকে প্রশ্ন 7 পর্যন্ত আমাদের সমীকরণ জোটে সমীকরণ সংখ্যা ছিল 3টি, কিন্তু প্রশ্ন 8-এ সমীকরণ জোটে সমীকরণ হচ্ছে কয়টা, সমীকরণ হচ্ছে 4টা। তাহলে দেখুন এইখানে প্রশ্ন 8-এ যে সমীকরণ যেটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নিই। এক্স প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল 4, আর একটা কি আছে এক্স প্লাস 3y প্লাস জেড ইকুয়াল 11, আর একটা হচ্ছে 2x প্লাস 5y মাইনাস 4z ইকুয়াল 13, আর একটা কি আছে 2x প্লাস 6y প্লাস 2z ইকুয়াল কত, ইকুয়াল 22। তাহলে
এইটার যদি ইচালন আকার প্রকাশ করতে চাই তাহলে আমাদের প্রথম যে ইকুয়েশনটা আছে বা প্রথম লাইনটা আছে এটা ঠিক থাকবে। দ্বিতীয় লাইনের এই যে প্রথম উপাদানকে জিরো বানাতে হবে, তৃতীয় লাইনের প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানকে জিরো বানাতে হবে, এবং চতুর্থ লাইনের প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান এবং তৃতীয় উপাদানকে জিরো বানাতে হবে। ঠিক আছে? তাহলে জিরো বানালে যে আকারটা পাবো সেই আকারটাই হবে এই যে প্রদত্ত সমীকরণ জোড়ের ইচালন আকার। তাহলে চলুন আমরা ইচালন আকারটা আগে তৈরি করি। তাহলে সলিউশন, প্রদত্ত সমীকরণ জোড়টা আমরা লিখে নিলাম। তো এখন এইখানে আমাদের দ্বিতীয় লাইনের প্রথম উপাদানকে জিরো বানানোর জন্য যা করা দরকার সেটা করব, তৃতীয় লাইনের প্রথম দুইটা উপাদানকে জিরো বানানোর জন্য যা করা দরকার করব, এবং চতুর্থ লাইনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় উপাদানকে জিরো বানানোর জন্য যা করা দরকার সেটা আমরা করব। তাহলে দেখুন এখানে দ্বিতীয় লাইনকে জিরো বানানোর জন্য আমরা কি কাজ করব, দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইন বিয়োগ করলেই আমাদের দ্বিতীয় লাইনের প্রথম উপাদান জিরো পাবো। তাহলে কি পেয়েছি, 0 + y + 4z = কি 7। তো তারপরে L3', তাহলে L3' কি, এইখানে হচ্ছে তৃতীয় লাইনের প্রথম উপাদানকে জিরো বানাবো ফার্স্টে, সেটার জন্য আমরা কি করব, L3 - 2L1 করলে এই যে এটা পাবো। তো তারপরে চতুর্থ লাইনের প্রথম উপাদানকে জিরো বানানোর জন্য আমরা কি করব, চতুর্থ লাইন থেকে প্রথম লাইনকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করব, বিয়োগ করলে আমরা এই যেটা পাবো। ঠিক আছে? তো তারপরে এখন কিন্তু আমরা এখানে 0 0 0 0 পেয়েছি, কিন্তু আমরা দ্বিতীয় কলাম বরাবর তাহলে এটাকে জিরো বানাতে হবে, এটাকে জিরো বানাতে হবে, এবং তৃতীয় কলাম বরাবর এই তিনটা অপরিবর্তিত থাকবে, এটাকে জিরো বানাতে হবে। তাহলে সেটার জন্য আমরা এই যে এইখানে এই পরের লাইনে কাজ করেছি, তাহলে x + 2y - 3z = কি 4। তাহলে আমার দ্বিতীয় লাইনটা ঠিক থাকবে। তাহলে আমার এইখানে তৃতীয় লাইনে কোনটাকে জিরো বানাতে হবে, এই যে এটাকে জিরো বানাতে হবে। তাহলে এটাকে জিরো বানানোর জন্য আমরা কি করেছি দেখুন, L3' = L3 - L2। তাহলে L3 - L2, তাহলে L3 কত আছে আমার এখানে, y + 2z = কত 5। তাহলে এইটা থেকে আমরা কি করব, L2 কে বিয়োগ করব। তাহলে L2 কি আছে, y + 4z = 7। তাহলে বিয়োগ করলে y কাটা যাবে, তার মানে 0 আসবে। আর এইখানে কি হবে বিয়োগ করলে, এখানে বিয়োগ করলে হবে হচ্ছে -2z, তাই না, = -2। আপনারা একটু রাফ করে নেবেন জিনিসগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে এবং অঙ্ক ভুল হওয়ার চান্স কম থাকবে। তো তাহলে এই যেটা আসে, তো পরবর্তীতে আমরা লাইন 4কে এটাকে জিরো বানাতে হবে, এটাকে জিরো বানাতে হবে। তাহলে সেটার জন্য আমরা কি করেছি দেখুন, L4 এবং L2-কে 2 দ্বারা গুণ করে তারপরে বিয়োগ করব L4 থেকে। তাহলে L2-কে 2 দ্বারা আগে গুণ করি, 2 দ্বারা গুণ করলে কি হবে 2y, তাহলে 4 × 8 z = 7 × 14। তাহলে এই যে L4 থেকে সেটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের সবগুলো উপাদান কিন্তু 0 আসবে, 0 + 0 + 0 = কি 0। আসলে এই যে 0 + 0 = 0 এটার আসলে কোনো অস্তিত্ব নেই, বা এটা না লিখলেও চলে। ঠিক আছে? কিন্তু এইখানে যদি আমরা 0 সমান ধরুন 1 আসতো, বা 0 সমান কোনো সাংখ্যিক মান আসতো, বি একটা সাংখ্যিক মান ধরুন, এরকম যদি আসতো তাহলে কিন্তু এই প্রদত্ত সমীকরণ জোড়ের কিন্তু কোনো সমাধান থাকতো না, যেটা কিন্তু আমরা লেকচার 1-এ বুঝিয়েছি। ঠিক আছে? তো আমরা যখন প্রদত্ত সমীকরণ জোড়ের ইচালন আকার প্রকাশ করব, তখন কোনো সমীকরণ যদি 0 সমান b অথবা 0 সমান কোনো সাংখ্যিক মান আসে ইচালন আকারে প্রকাশ করার পরে সমীকরণ জোড়ে, তাহলে ওই সমীকরণ জোড়ের কোনো সমাধান বিদ্যমান থাকবে না, যেটা আমরা আবারও বলছি লেকচার 1-এ বুঝিয়েছি। যেহেতু এখানে 0 সমান 0 এসেছে, সুতরাং এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এই ক্ষেত্রে আমার এই যে চতুর্থ লাইনের যে ইকুয়েশনটা এটা আর থাকবে না, এটা আমার আর লিখতে হবে না। সেই ক্ষেত্রে আমার ইচালন আকারটা আসবে কি, x + 2y - 3z = 4, আর একটা আসবে y + 4z = 7, আর একটা হবে -2z = -2। তাহলে এই যে সমীকরণ জোটটা, এই সমীকরণ জোটটাই হচ্ছে আমার কোশ্চেনে যে প্রদত্ত সমীকরণ জোটটা দেওয়া ছিল সেই সমীকরণ জোটের ইচালন আকার। তাহলে এটাকে 1 নং ধরে নিলাম। তাহলে এখানে এই যে 1 নং সমীকরণটা প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার, এবং প্রদত্ত সমীকরণ জোটের সমতুল্য হচ্ছে এটা।
যেহেতু একে 3 চলকের 3টি সমীকরণ বিদ্যমান, তাহলে 3 চলকের কয়টা সমীকরণ বিদ্যমান? 3টা, 1টা 2টা 3টা, এবং চলক আছে কয়টা? চলকও 3টা। যেহেতু প্রদত্ত সমীকরণ জোটের 3টা সমীকরণ বিদ্যমান ইচালন আকারে এবং চলকও 3টা, সুতরাং এই সমীকরণে বা প্রদত্ত সমীকরণ জোটের কি থাকবে? একক সমাধান বিদ্যমান থাকবে। সেই কথাটাই আমরা লিখেছি। তার মানে এ কথাও কিন্তু প্রশ্ন 5, 6, 7 যেভাবে আমরা লিখেছি সেই কথাগুলোই আমরা এখানে লিখব এবং সেই কথার সাথেই কিন্তু শর্তগুলো মিলে যাচ্ছে। তো তারপরে আমরা ইচালন আকারের তৃতীয় সমীকরণ থেকে মানগুলো বের করব, একটা চলকের মান বের করব। তাহলে 1-এর তৃতীয় সমীকরণটা কি ছিল? -2z = -2। তাহলে z সমান কি হবে? 1, কারণ উভয় পক্ষে -2 দ্বারা ভাগ করলে z সমান কি আসবে? 1। তো দ্বিতীয় সমীকরণ হতে y এর মানটা বের করব। তাহলে y + 4z সমান কি? 7। তাহলে z এর মান কত পেয়েছি? বসিয়ে দেই 1। তাহলে y + 4 × 1 = কি? 7। তাহলে y সমান 7 - 4। তাহলে y সমান কি? 3। তাহলে y এর মানও 3 পেয়েছি। তো প্রথম সমীকরণের হতে আমরা x এর ভ্যালুটা বের করব। তাহলে প্রথম সমীকরণটা কি? x + 2y - 3z = কি? 4। তারপরে আমরা y এর মান বসাবো, z এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে x এর মান কত পাবো? 1। তো সুতরাং প্রদত্ত সমীকরণ জোড়ে নির্ণয় সমাধান x এর মান 1, y এর মান 3 এবং z এর মান কি? 1। তো আশা করি প্রশ্ন 8 ক্লিয়ার। এরপরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন 9, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোড়ে সমাধান করো। তাহলে এখানেও কিন্তু সমীকরণ জোড়ে সমীকরণ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে প্রথম যে লাইনটা বা প্রথম সমীকরণটা এটা ঠিক রাখবো ইচালন আকারে প্রকাশ করার জন্য। দ্বিতীয় লাইনের প্রথম উপাদান 0 হবে, তৃতীয় লাইনের প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান 0 হবে, এবং চতুর্থ লাইনের প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান এবং তৃতীয় উপাদানকে 0 বানালে যে আকারটা পাবো সেই আকারটাই হচ্ছে এই প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার। তো তারপরে যে নিয়মটা আছে সেই নিয়ম অবলম্বন করে এই সমীকরণ জোটের x1 এর মান, x2 এর মান এবং x3 এর মান আমরা বের করব। তার মানে এই প্রশ্নটা কিন্তু প্রশ্ন 8-এর মতোই। তো আশা করি আপনারা নিজেরাই শীট দেখে করতে পারবেন। ঠিক আছে, এখানে আমরা যে কাজগুলো করেছি এখানে খুব বিস্তারিত করা আছে। আপনারা আগের অঙ্কগুলো যদি ক্লিয়ার বুঝতে পারেন তাহলে ম্যাথটা অবশ্যই নিজেরা করতে পারবেন। তাহলে দেখুন ইচালন আকার কিন্তু আমার এই যে চলে এসেছে। তাহলে এখানে ইচালন আকারে তৃতীয় সমীকরণ x3 = 1। তো তারপরে এই তৃতীয় সমীকরণে x3 = 1 এসেছে। এই x3 এর মান দ্বিতীয় সমীকরণে বসে x2 এর মান বের করব। আবার x2 এর মান পেয়ে গেলে x2 x3 এর মান প্রথম সমীকরণে বসিয়ে x1 এর মান বের করব। তাহলে আশা করি আপনারা প্রশ্ন 9-এর যে সমাধান এই সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন। তাহলে আমার x1 এর মান কত এসেছে? 2, আর x2 এর মান কত এসেছে? -1, আর x3 এর মান কত এসেছে? 1। তাহলে এটাই হচ্ছে প্রদত্ত সমীকরণ জোটের নির্ণয় সমাধান, অ্যান্সার। তো তারপরে প্রশ্ন 10, নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। তাহলে এইখানে সমীকরণ জোটের সমীকরণ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। এখানেও কিন্তু একই নিয়মে আমরা প্রথম লাইনটাকে ঠিক রেখে দ্বিতীয় লাইনের প্রথম উপাদানকে 0 বানাবো, তৃতীয় লাইনের প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান 0 বানাবো, এবং চতুর্থ লাইনের প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান এবং তৃতীয় উপাদানকে 0 বানাবো। 0 বানানোর পরে যে আকারটা আসবে সেই আকারটাই হবে এই প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার। তারপরে আমরা ইচালন আকারে প্রকাশ করার পরে সমীকরণ জোটের সমাধান প্রক্রিয়ার মাধ্যমে আমরা x1 x2 x3 x4 চলকের মানটা বের করব। এই যে দেখুন, আশা করি আপনারা এগুলো দেখে পারবেন। তো তাহলে আমাদের ইচালন আকারটা কি এসেছে? এই যে ইচালন আকার x1 + x2 - 3x3 - 4x4 = -1। তারপরে -x2 + 11x3 মাইনাস না, এখানে +9x4 = কত? 7। 8x3 + 5x4 = কত? 4। তারপরে হচ্ছে কত? 15x4 = 12। তাহলে এইটাই হচ্ছে আমার প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন এখানে একক সমাধান বিদ্যমান হবে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে ইচালন আকারে সমীকরণ কয়টা এসেছে? 1টা 2টা 3টা 4টা। সমীকরণ 4টা, চলক কয়টা? x1 x2 x3 x4। তাহলে সমীকরণ সংখ্যা আর চলক সংখ্যা যেহেতু সমান, সুতরাং এই সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান।
এই যে দেখুন সেই কথাটাই লিখেছি, এক প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার এবং ইহার সমতুল্য, যেহেতু একে 4 চলকের 4টি সমীকরণ বিদ্যমান, সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান আছে। তাহলে সেই একক সমাধানগুলো বের করব। একের চতুর্থ সমীকরণ কি, 15x4 ইকুয়াল কত 12, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে x4 সমান কত এসেছে, x4 সমান এসেছে 4/5। তো তারপরে x4 এর মান তৃতীয় সমীকরণে বসিয়ে x3 এর মান বের করব। তাহলে x3 এর মান আমাদের কত এসেছে, এই যে 0। তো তাহলে x3 এর মান পেয়েছি, x4 এর মান পেয়েছি, সেই x3 এবং x4 এর মান আমরা যদি দ্বিতীয় সমীকরণে বসাই তাহলে আমরা কিন্তু x2 এর মান পেয়ে যাব। তাহলে x2 এর মান কত পেয়েছি, 1/5। এরপরে আমরা x4, x3 এবং x2 এর মান ইচালন আকারের প্রথম সমীকরণে যদি বসাই তাহলে আমরা x1 এর মান পেয়ে যাব। এই যে দেখুন আমরা x2, x3, x4 এর যে মানগুলো পেয়েছি সেই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে x1 এর মান কত এসেছে ক্যালকুলেশন করলে 2। তাহলে প্রদত্ত সমীকরণ জোড়ের নির্ণয় সমাধান, x1 এর মান হচ্ছে 2, x2 এর মান 1/5 এবং x3 এর মান 0, x4 এর মান 4/5। তো আশা করি প্রশ্ন 10 ক্লিয়ার। এরপরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন 11। প্রমাণ করো যে পি, কিউ ও আর এর যে কোনো মানের জন্য নিম্নলিখিত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান এবং সমাধান করো। তাহলে এইখানে আমার সমীকরণ জোটের সমীকরণ কয়টা, 1টা 2টা 3টা, চলক আছে কয়টা, 3টা। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম যে লাইন বা প্রথম যে সমীকরণটা আছে সেটা ঠিক রেখে দ্বিতীয় লাইনের প্রথম উপাদান 0 এবং তৃতীয় লাইনের প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানকে 0 বানিয়ে এই চলন আকার প্রকাশ করতে হবে। তো তারপরে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের যে সমাধান প্রক্রিয়া সেই প্রক্রিয়া সমাধান করে যথাক্রমে চলকের মান, x এর মান, y এর মান এবং z এর মান বের করতে হবে। তার মানে আমরা পূর্ববর্তী কোশ্চেন যেভাবে করেছি এটা সেমই, কিন্তু পূর্ববর্তী অঙ্কগুলো আমাদের সাংখ্যিক মান ছিল, আর এইখানে মানগুলো কিন্তু আমাদের এই রাইট হ্যান্ড সাইডের পরে অর্থাৎ ইকুয়ালের পরে পি কিউ আকারে দেওয়া আছে, সুতরাং মানগুলোও কিন্তু পি কিউ আকারে আসবে। তাহলে দেখুন সলিউশন, প্রদত্ত সমীকরণ জোট আমরা লিখে নিলাম। তো তারপরে ইচালন আকারে প্রকাশ করার জন্য আমাদের যা যা করা দরকার সেই কাজটা করেছি। তাহলে আমার প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকারটা কে আসলো, এই যে x - 2y + 4z = p, 7y - 9z = q - 2p এবং -z সমান r - q - p। এটা হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার, যেটাকে আমরা 1 নং ধরলাম। তাহলে এক প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার এবং প্রদত্ত সমীকরণ জোটের সমতুল্য পি, কিউ ও আর এর যে কোনো মানের জন্য একের 3টি চলকের 3টি সমীকরণ আছে, সুতরাং পি, কিউ ও আর এর যে কোনো মানের জন্য প্রদত্ত সমীকরণ জোটের কি সমাধান পাওয়া যাবে, একক সমাধান। কেন একক সমাধান পাওয়া যাবে, কারণ হচ্ছে এখানে ইচালন আকারে সমীকরণ কয়টা, 1টা 2টা 3টা, চলক আছে কয়টা, সেটাও 3টা, এক্স ওয়াই জেড। তাহলে ইচালন আকারে চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা যদি সমান থাকে তাহলে ওই সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান থাকে, সেই জন্য আমরা এই কথাটা লিখেছি। এখন একের তৃতীয় সমীকরণ হতে পাই, তাহলে তৃতীয় সমীকরণটা কি, -z সমান r - q - p। তো আমরা এখন উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে আমরা z সমান কি পাবো, p + q - r। তাহলে z এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। তো তারপরে দ্বিতীয় সমীকরণে আমরা z এর মান বসিয়ে y এর মানটা বের করব। তাহলে z এর মান বসিয়ে আমরা y এর মানটা বের করব ক্যালকুলেশনের মাধ্যমে। আশা করি আপনারা নিজেরাই ক্যালকুলেশন শিট দেখে করতে পারবেন। তাহলে y সমান কি এসেছে, p + 10/7 × q - 9/7 × r। এরপরে প্রথম সমীকরণ হতে পাই। এখন প্রথম সমীকরণে আমরা y এর মান এবং z এর মান যে দুইটা পেয়েছি সেটা বসিয়ে আমরা x এর ভ্যালুটা বের করব। আশা করি আপনারা ক্যালকুলেশন শিট দেখে করতে পারবেন। তাহলে x এর ভ্যালু কি এসেছে, -p - 8/7 × q + 10/7 × r। তাহলে সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের নির্ণয়ের সমাধান, x এর মান হচ্ছে -p - 8/7 × q + 10/7 × r, আর y এর মান কত, p + 10/7 × q - 9/7 × r, আর z এর মান কত, p + q - r। এটাই অ্যান্সার। তো আশা করি প্রশ্ন 11 ক্লিয়ার। তার মানে আমরা প্রশ্ন 5 থেকে প্রশ্ন 11 পর্যন্ত যে ম্যাথগুলো দেখেছি একই নিয়মে
আপনি যদি একটা ম্যাথ ভালোভাবে বুঝে প্র্যাকটিস করতে পারেন, আপনি কিন্তু সবগুলো ম্যাথের সলিউশন করতে পারবেন। তো আশা করি আপনাদের প্রশ্ন 5 থেকে প্রশ্ন 11 পর্যন্ত কোনো সমস্যা নেই। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।